হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এডুফিজিক্স। এটা হচ্ছে এডুফিজিক্স বাংলা ক্লাস 10-এর ফার্স্ট ভিডিও। এখানে আমরা কি দেখবো না, ভাই জানি যে অগাস্ট মাস আসতে আর 1 মাস বাকি। তো আশা করছি যে সবার তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা সবার শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে ওখানে একটা টপিক ছিল জেনারেটর অ্যান্ড মোটর অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম। ওই টপিকটাকে আমরা আজ একটু অন্য রকম নজরিয়ায় দেখব, অন্য একটা রেফারেন্সে দেখব, অন্য একটু ভাবে দেখব। সেই জন্য এই ভিডিওটা করা, একটু অন্যভাবে জিনিসটাকে বোঝার জন্য এবং একটু অন্যভাবে দেখার জন্য, গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে আসার জন্য। এখানে আমরা অনেক কিছু নতুন জিনিস জানবো। হয়তো আমি অ্যানিমেশনগুলো দেখাতে পারিনি বা অ্যানিমেশনগুলো আনতে পারিনি, কিন্তু যদি আমি পরে কোনোদিন এই ভিডিও এরকম একটা ভিডিও আমি বানাই, তাহলে ওখানে আমি অ্যানিমেশন যোগ করব। অবভিয়াসলি এটা বোঝার জন্য অ্যানিমেশন খুব দরকার, কিন্তু আমি এই ভিডিওতে চেষ্টা করব যে যাতে অ্যানিমেশন না দিয়েও জিনিসটাকে কিছুটা হলেও বোঝানো যায়, বা মানে এরকম কিছু একটা করা যায় যাতে মানে মোটামুটি একটা বোধগম্যতা আসে। কারণ আজকের টপিকটা ভাই বিশাল ইন্টারেস্টিং টপিক। এমন একটা টপিক, একদম মানে কী বলবো, জাস্ট ওয়াও টপিক। তো শুরু করা যাক। হ্যাঁ, লেখাই আছে জেনারেটর অ্যান্ড মোটর। জেনারেটর অ্যান্ড মোটরের আগে আমরা কিছু জিনিস আগে জানবো। কি না, বইতে একটা এক্সাম্পল ছিল। কি না, বইতে ছিল যে এরকম একটা ম্যাগনেট আছে, এর নর্থ পোল আছে, এর সাউথ পোল আছে, আর এখান দিয়ে একটা তার গেছে। আর তারটায় যদি আমি এবার একটু বিভব প্রভেদ যোগ করে দিই, মানে এরকম, তারটায় যদি বিভব প্রভেদ যোগ করে দিই, তাহলে তারটা একটা মোশন সৃষ্টি হবে। মোশন বলতে মানে ওই তারটা এদিকে যাবে এদিকে যাবে, যাই হোক ওটা ম্যাটার না। ওটাও আমরা জানি যে কি করে ক্যালকুলেট করতে হয় যে তারটা কোন দিকে যাবে। কিন্তু আমরা এখন লেট সাপোজ ধরে নিচ্ছি যে একটা মানে মোশন হবে তারের মধ্যে। কেন মোশন হবে? কেন মোশন হবে? কারণ বলবে যে তারটা তো এবার ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়েছে, সেই জন্য তারের মধ্যে মোশন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি একটা নতুন স্লাইড নিচ্ছি, এটা একটা ফ্রেশ স্লাইড। ওকে, এখানে এসে একটা জিনিস বোঝা যায়। একটা এরকম আছে, এখান দিয়ে একটা ছুটকু যাসা ইলেকট্রন, মানে ছোট একটা ইলেকট্রন করে যাচ্ছে। এবার আমি কি করলাম, এখানে একটা ম্যাগনেট দিয়ে দিলাম, এখানে একটা ম্যাগনেট দিয়ে দিলাম, এখানে একটা ম্যাগনেট দিলাম। তাহলে ওই ম্যাগনেটটা আসার জন্য ওখানেও ইলেকট্রন যাচ্ছিল। যখন তারের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে তখনই তারের মধ্যে একমাত্র ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, নাহলে হবে না। কিন্তু এখানেও ইলেকট্রনটা যাচ্ছে, অতএব ইলেকট্রনের কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। মানে ইলেকট্রন যেহেতু যাচ্ছে, তাহলে ওই যে যাওয়াটাকে প্রভাবিত করবে কে? এই দুটো যে ম্যাগনেট যা প্রভাবিত করবে, ধরা যায় ইলেকট্রনটা এদিকে বেঁকে গেল। মানে যেহেতু ওটার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তো এই ম্যাগনেটিক ফিল্ডটা ওই ম্যাগনেটিক ফিল্ডের উপর একটা প্রভাব বিস্তার করবে এবং ইলেকট্রনটা এদিকে বেঁকে যাবে। তো এরকম একটা তারের মধ্যে লক্ষাধিক কোটিধিক মানে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সব ইলেকট্রন থাকে। তাহলে প্রত্যেকটা ইলেকট্রন বাঁকবে, অতএব তার রেজাল্টে আমরা কি দেখতে পাবো? এখান থেকে আমরা কি দেখতে পাবো? ফলস্বরূপ আমরা দেখতে পাবো যে তারটাই বেঁকে গেছে। মানে তারটাই বেঁকে গেছে। এখানে আমি আবার ওইটা জিনিসটা করে নিলাম, নর্থ পোল আর সাউথ পোল, দেখা যাবে কি তারটাই বেঁকে গেছে। ভাই এটা বিশাল বড় জিনিস। এখানেই কোশ্চেন আসে যে ইলেকট্রনের কাছে ম্যাগনেটিক ফিল্ডটা এলো কোথা থেকে, বা ইলেকট্রনের কাছে ম্যাগনেটিক ফিল্ড এলোই বা কেন? ইলেকট্রন চলছিল তো বেশ ভালোই ছিল, চলছিল, ইলেকট্রনের কাছে হঠাৎ করে ম্যাগনেটিক ফিল্ড আসার কারণটাই বা কি, বা আসলোই বা কেন, বা ইলেকট্রন ম্যাগনেটের মতো বিহেভিয়ার দেখাতে গেলোই বা কেন? এটাই মেন টপিক। এটাই আমাদের স্কুলের সিলেবাসে নেই। এমনকি ক্লাস 12 পর্যন্ত এই টপিকটা ভালোভাবে বোঝানো হয় না। ওকে, এই জিনিস বোঝানো বলতে কি, এই টপিকটাই নেই ভাই, এই টপিকটাই নেই। কিন্তু এই টপিকটা একটা জানার মতো টপিক এবং একটা বোঝার মতো টপিক, এবং বুঝতে পারলে ভাই নজরিয়া চেঞ্জ হয়ে যাবে। তো এবার শুরু করা যাক। তো ইলেকট্রন এদিকে বাঁকলো কেন, অর্থাৎ ইলেকট্রনের কাছে ম্যাগনেটিক ফিল্ড এলো কেন? তার আগে আমি একটা জিনিস বলতে চাই, যে সবাই একটা জিনিস হয়তো পড়েছে, পড়েছে যে ইলেকট্রন একটা কক্ষপথ বরাবর ঘুরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। তো ইলেকট্রনের ঘূর্ণনটা সবাই জানে, যে এটা একটা ইলেকট্রন আমি বাইরে বার করে রেখেছি, আমার একটা দরকার, পরে দরকার হবে এটা। তো এখানে একটা সায়েন্টিস্ট যার নাম ছিল হাইজেনবার্গ, গ্রেটেস্ট অফ গ্রেটেস্ট সায়েন্টিস্ট, মানে যার ওই থিওরিটা একটা কোয়ান্টাম মেকানিক্সের পিলার হয়ে দাঁড়িয়েছিল। কোয়ান্টাম মেকানিক্স কি, যেখানে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল নিয়ে আলোচনা করি, সেটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলের বিহেভিয়ার নিয়ে আলোচনা করি, সেটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তো ওনার থিওরিটা কি ছিল না, সরি, এটা একটা ইলেকট্রন, এটা যদি এরকমভাবে ঘুরতে থাকে এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে, আস্তে 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 ঘুরছে এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে, তাহলে এই ইলেকট্রনটার আমরা অ্যাট এ টাইম হয় স্পিড বলতে পারবো, না হলে পজিশন বলতে পারবো। এবার সবাই বলবে, ভাই ইলেকট্রন তো সর্বদা ঘূর্ণন অবস্থাতেই থাকে, তাহলে তার আবার মানে কোনো সময় ভেলোসিটি বলতে পারবো, কোনো সময় পজিশন বলতে পারবো, এই জিনিসটা কি করে হয়?
এই জিনিসটা হয়। কারণ আমরা যখন এর হয় স্পিড না হলে পজিশন মেজার করতে যাই, তখন আমরা এটাকে দেখছি। অর্থাৎ দেখা মানে কি? দেখা মানে হচ্ছে একটা ফোটন পার্টিকেল, মানে একটা ফোটন পার্টিকেল এর সঙ্গে ধাক্কা খাবে এবং ধাক্কা খেয়ে আমাদের আবার চোখে ফিরে আসবে। এই ফোটন পার্টিকেলটা এখানে এসে ধাক্কা খাবে এবং আমাদের চোখে ফিরে আসবে। তার ফলে আমরা এই জিনিসটা চোখে বা যাই হোক ক্যামেরাতে ফিরে আসবে, মানে যাই দিয়ে হোক যেখানে ফিরে আসবে। এই যে ফোটন পার্টিকেলটা এর সঙ্গে ধাক্কা খেলো, ফোটন পার্টিকেলটা ধাক্কা খাওয়ার জন্য এর যে মুমেন্টাম বা এর যে পজিশন, এর পজিশনটায় চেঞ্জ চলে আসবে। ওই চেঞ্জটা আসার জন্য আমরা হয় অ্যাট এ টাইম এর ভ্যালোসিটি মাপতে পারবো, না হলে অ্যাট এ টাইম আমরা এটার পজিশন মাপতে পারবো। মানে কি? মানে কি, এখানে যে ইলেকট্রনটা ঘুরছিল, আহ next slide। মানে এখানে যে ইলেকট্রনটা আস্তে আস্তে যাচ্ছিল, আমরা বলছিলাম কি না কক্ষপথে সর্বদা ইলেকট্রন ঘুরতেই থাকে, ইলেকট্রনটা সর্বদা ঘুরতেই থাকে, অর্থাৎ ইলেকট্রনের কাছে একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকবে এবং ম্যাগনেটিক প্রপার্টি থাকার জন্য সে এদিক ওদিক যাচ্ছিল। কিন্তু এখানে এসে আমাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেল। কারণ এখানে এসে আমরা জানতে পারলাম যে ইলেকট্রন একটা অবজারভারের জন্য রেস্টেও থাকতে পারে, আবার একটা অবজারভারের জন্য ইলেকট্রন মোশনেও থাকতে পারে। অতএব একটা অবজারভারের জন্য ইলেকট্রন কখনো রেস্ট হবে, আবার একটা অবজারভারের জন্য ইলেকট্রন কখনো মোমেন্টামে থাকবে, অর্থাৎ তার ভ্যালোসিটি থাকবে। এবার যেই অবজারভারটা, মানে এখানে একটা অবজারভার আমি নিয়ে নিচ্ছি এ, এই অবজারভার ইলেকট্রনের ভ্যালোসিটিটা দেখছে, ইলেকট্রন গতিশীল সেটাই দেখছে। তাহলে এই অবজারভারটা কি দেখবে? না এই অবজারভার দেখবে যে ইলেকট্রন গতিশীল, অতএব ইলেকট্রনের কাছে একটা কি আছে? না ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। এবার আরেকটা অবজারভার নিলাম বি। বি অবজারভারটা কি দেখছে? ইলেকট্রন তো স্টেশনারি, ইলেকট্রন তো দাঁড়িয়ে আছে, তো ও কি দেখবে? ইলেকট্রনের কাছে কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। কারণ আমরা এটা জানি যে ইলেকট্রন যখন চলতে থাকে তখন ম্যাগনেটিক ফিল্ড হয়, কারণ ম্যাগনেটিক ফিল্ড প্রপোজনাল টু একটা চার্জের যে গতিশীল, মানে গতিশীলতা প্রপোজনাল হয় ম্যাগনেটিক ফিল্ড। মানে এরকমভাবে আমরা লিখতে পারি যে বি প্রপোজনাল টু ভি, মানে ভ্যালোসিটি যত বাড়বে তত তার ম্যাগনেটিক ফিল্ড বাড়বে। এবার এখানেই আসে কি না ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স, এর ফ্রেম আলাদা, বি এর ফ্রেম আলাদা, দুটো ফ্রেম আলাদা আলাদা হওয়ার জন্যই আমরা ইলেকট্রনের একটা ক্ষেত্র কি দেখছি? ম্যাগনেটিক, আর একটা ক্ষেত্র কি দেখছি? না সেটা ম্যাগনেটিক নয়। এখনো কোশ্চেনটা থেকেই যায় যে কেন ইলেকট্রন ম্যাগনেটিক নেচার দেখাবে বা দেখাবে না। আচ্ছা, হাইজেনবার্গের যে সমীকরণটা ছিল ওটা এখানে একটু দেখে নেওয়া যাক। ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট মানে এইচ বাই 4 পাই। মানে এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। অতএব যদি ডেল পি কে আমি ক্যালকুলেট করতে যাই, তাহলে ডেল এক্স আমার কমে যাবে, অর্থাৎ পজিশন। ডেল এক্সটা কি বোঝাচ্ছে? পজিশন। আর ডেল পিটা কি বোঝাচ্ছে? ডেল পিটা বোঝাচ্ছে ওর মোমেন্টাম। এটাকে আমরা গতির মতো করেও ভাবতে পারি যে ওটা গতি ভাবছি। আমরা যদি ডেল পিটাকে ক্যালকুলেট করতে যাই তাহলে ডেল এক্সের ভ্যালুটা কমে যাবে। ডেল এক্সের ভ্যালু কমে যাওয়া মানে কি হবে? না আমরা ওটার পজিশন পাবো না। এবার যদি আমরা ডেল এক্সের ভ্যালুটা ক্যালকুলেট করতে যাই তখন ডেল পিটা কমে যাবে, অর্থাৎ আমরা ওটার মোমেন্টাম পাবো না। এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এটাই ছিল হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, এটা বলা দরকার ছিল। এখান থেকেই ওই ফ্রেম অফ রেফারেন্সের, মানে এই ক্ষেত্রে ফ্রেম অফ রেফারেন্সের কনসেপ্টটা আমরা লাগালাম। এরপরে আমরা আসবো কোথায়? না আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। কি না আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দুটোই মানে প্রযোজ্য যখন দুটো বস্তু গতিশীল হবে এবং ফার্স্ট স্পিডে গতিশীল হবে। একটা ইলেকট্রনের স্পিড কিন্তু অনেক হয়, একটা ইলেকট্রন কিন্তু ফার্স্ট স্পিডেই গতিশীল হয়। তাহলে স্পেশাল অ্যান্ড জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কার জন্য লাগু হবে? না যখন দুটো বস্তু ফার্স্ট স্পিডে গতিশীল হবে। তাহলে স্পেশাল আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে কি হবে? না টাইম ডাইলেশন হবে। যখন দুটো বস্তু মানে গতিশীল অবস্থায় থাকবে তখন যে বস্তুটা স্থির তার জন্য ওই গতিশীল বস্তুটার টাইম কি হবে? না ওই গতিশীল বস্তুটা যে যাচ্ছে গতিশীল বস্তুটার টাইম স্লো হয়ে যাবে। মানে গতিশীল বস্তুর ভেতরে যে আছে সে দেখবে যে আমার টাইমটা স্লো চলছে। এই জন্যই দেখা যাবে যে ইন্টারস্টেলার বলে যে মুভিটা আছে ওখানে ওই জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে যে গতিশীল বস্তুর মানে যেহেতু ওরা একটা মানে মহাবিশ্বের বাইরে চলে গেছে রকেট নিয়ে, ওদের প্রায় স্পিডটা আলোর বেগের কাছাকাছি চলে গেছে, তো সেহেতু ওদের যে গতিশীলতা সেই গতিশীলতা থাকার জন্যই ওদের টাইম ডাইলেশন হয়েছে, অর্থাৎ ওদের জন্য টাইম স্লো হয়ে গেছে। কিন্তু আর্থে যে আমরা আছি আমাদের জন্য টাইমটা অনেক স্পিডে চলে গেছে। এবার লেন্থ কনস্ট্রাকশনে যখন দুটো বস্তু স্পিডে যাবে তখন তাদের মধ্যেকার লেন্থ কি হবে? কন্ট্রাক্ট হয়ে যাবে, অর্থাৎ তাদের মধ্যেকার লেন্থ ছোট হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো জিনিস বলবার ছিল। এরপরে আমাদের আর এই জিনিসটা বুঝতে কোনো রকম অসুবিধে হবে না। আমি একটা তার নিলাম, এটা একটা ওয়্যার, এখানে কি আছে? পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ আর এই নিচে নেগেটিভ চার্জ।
তো এটা একটা তার, তারের মধ্যে আমরা পজিটিভ চার্জ নিয়ে নিলাম এবং নেগেটিভ চার্জ নিয়ে নিলাম, এবং এই ওয়্যারটাকে আমরা একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিলাম। ব্যাটারির সঙ্গে কানেক্ট করা মাত্র আমার এই যে নেগেটিভ চার্জগুলো আছে এগুলো মানে এদিক থেকে একটা দিকে প্রবাহিত হতে লেগে গেল, এর একটা ডিরেকশন নিয়ে প্রবাহিত হতে লেগে গেল। এখনও মানে যখন ব্যাটারির সঙ্গে কানেক্ট ছিল না, এই ধরলাম ব্যাটারির সঙ্গে এখন কানেক্ট নেই, তখনও এর যে মানে টোটাল চার্জ, নেট চার্জ, সেটা কিন্তু জিরো। নেট চার্জ কিন্তু জিরো। যখন ব্যাটারির সঙ্গে কানেক্ট হলো তখনও কিন্তু নেট চার্জ জিরো। কেন না, যখন ব্যাটারির সঙ্গে কানেক্ট হলো, যখন ব্যাটারির সঙ্গে কানেক্ট হলো তখনও নেট চার্জ জিরো, কারণ এই যে এই ওয়্যারটা আছে, এই ওয়্যারটার এটা পজিটিভ চার্জ। এবার যখন ওটা এমনি স্থির ছিল তখন প্রত্যেকটা পজিটিভ চার্জ আর প্রত্যেকটা নেগেটিভ চার্জ একটা অ্যালাইনমেন্টে আছে। এবার যখন ওই নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জটা চলতে শুরু করলো তখনও দেখা যাবে যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টেই আছে, এদের অ্যালাইনমেন্টের কোনো রকম চেঞ্জ হয়নি। তো সেহেতু এখানে বলা যাবে যে এই যে চলছে এতেও এই ওয়্যারটার নেট চার্জ জিরো। এবার আমি একটা বাইরে থেকে ঝুগনু চার্জ, ছোট চার্জ, একটা পজিটিভ চার্জকে নিয়ে এসে এখানে বসালাম। ওকে এবার আমি, আচ্ছা আরেকটা কথা, যে এই যে মানে এই যে ইলেকট্রনটা যাচ্ছে, ইলেকট্রনটা মানে প্রত্যেকটা পার্টিকেল, যে কোনো পার্টিকেলই যাক না কেন, মানে চার্জ পার্টিকেল, যে কোনো চার্জ পার্টিকেল, সে কি করবে না ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। সে যাওয়ার সময় যখন যায় তখন ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, অর্থাৎ এই ইলেকট্রনটাও ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। অর্থাৎ এই ইলেকট্রনটার ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে না এরকম হবে, এই ইলেকট্রনটার ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে না এরকম হবে, বা ইলেকট্রন বা নেগেটিভ চার্জ যাই হোক এরকম হবে, কারণ থাম রুল থেকেই আমরা এটা বের করেছি যে চার্জের ডিরেকশন এদিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম হবে। তাহলে এবার আমি যদি এই চার্জটাকে একটু ধাক্কা দিয়ে দিই, একে যদি একটা এফ মানের ফোর্স দিয়ে ধাক্কা দিই, তাহলে এই চার্জটাও এবার কিন্তু চলতে শুরু করলো। অতএব চলা মাত্র যেই চার্জটা চলতে শুরু করলো এই চার্জের কাছেও কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড চলে এলো, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই চার্জটা এখান থেকে সরে গেল। এটা একটা ফ্রেম। এবার আসা যাক নেক্সট ফ্রেম। এখানেও একটা ওয়্যার আছে, এরও মাথায় পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ আছে, নেগেটিভ 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 আছে, এবং এটাও একটা ব্যাটারির সঙ্গে কানেক্টেড আছে। আমি আর তার জয়েন করে দেখাচ্ছি না, যাই হোক। এবার এখানেও আমি একটা পজিটিভ চার্জকে নিলাম এবং ওকে ধাক্কা দিয়ে দিলাম। ওকে ধাক্কা দিবা মাত্র ও এদিকে গতিশীল হতে লাগলো, এবং যেহেতু ব্যাটারির সঙ্গে কানেক্ট আছে ইলেকট্রনগুলো কিন্তু এদিকে গতিশীল। মানে ইলেকট্রন আর পজিটিভ চার্জের রেসপেক্টে কি হবে, ইলেকট্রন আর পজিটিভ চার্জের রেসপেক্টে হবে যে এই পজিটিভ চার্জগুলো, উপরে যে পজিটিভ চার্জগুলো এবার গতিশীল। ওই ফ্রেমে কিন্তু নেগেটিভ চার্জ গতিশীল ছিল, এই ফ্রেমে এবার হয়ে গেল কি না পজিটিভ চার্জ গতিশীল, পজিটিভ চার্জ গতিশীল। এবার তাহলে ওই পজিটিভ চার্জটা গতিশীল হওয়ার জন্য আমি আগেই বলেছিলাম যে দুটো এই চার্জগুলো খুব স্পিডে গতিশীল হয়। তাহলে দুটো যদি মানে পার্টিকেল খুব স্পিডে গতিশীল হয় তাদের মধ্যে একটা ঘটনা ঘটে যেটার নাম আমি বলেছিলাম লেন্থ কনস্ট্রাকশন। তাহলে এবার কি ঘটবে না, এই যে এই পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জটার রেসপেক্টে কিন্তু এবার এ গতিশীল, কারণ আমি সর্বদা দেখবো যে আমি স্থির আছি, আমি সর্বদা দেখবো যে আমি স্থির, আমি বসে আছি, আমি কোনোদিন গতিশীল হতেই পারি না। তাহলে কি আমি দেখবো যে আমার চারপাশের পরিবেশটা গতিশীল। তেমনই এই যে পজিটিভ চার্জটা এবং এই নেগেটিভ চার্জটার রেসপেক্টে অন্য যে ওপরের পজিটিভ চার্জগুলো আছে ওগুলো গতিশীল। ওগুলো গতিশীল হওয়ার জন্য কি হচ্ছে না আমাদের এখানে একটা ঘটনা ঘটছে কি না লেন্থ কনস্ট্রাকশন। অতএব পজিটিভ চার্জগুলোর মধ্যে যে লেন্থটা ছিল আগে, এই পজিটিভ চার্জগুলোর মধ্যে যে এই এতটা এতটা করে লেন্থ ছিল ওই লেন্থটা কিন্তু কন্ট্রাক্ট হয়ে গেল, কন্ট্রাক্ট হয়ে কি গেল লেন্থটা কমে গেল। এবার পজিটিভ চার্জগুলো একটু ঘেসে ঘেসে থাকবে, এবং প্রত্যেকটা পজিটিভ মানে এবার নেগেটিভ চার্জগুলোর কিন্তু লেন্থ কনস্ট্রাকশন আর হলো না। ঠিক যেহেতু ওরা ভাবছে নেগেটিভ চার্জের রেসপেক্টে আমরা ওটা ক্যালকুলেট করছি, তাহলে নেগেটিভ চার্জের লেন্থ কনস্ট্রাকশন হবে না। নেগেটিভ চার্জের লেন্থ কনস্ট্রাকশন না হলে কি হবে না নেগেটিভ চার্জগুলো তাদের মধ্যে গ্যাপটা বজায় রাখবে, এবং দেখা যাবে যে একটা এই তারটার উপর এবার একটা নেট পজিটিভ চার্জ ডেভেলপ হয়ে গেছে। এবং এই পজিটিভ চার্জটা কি হবে, এই যে এই ছোট্ট পজিটিভ চার্জটা আছে এর উপরে একে যে আমরা এদিকে ঠেলছিলাম, এবং এই পজিটিভ চার্জের জন্য এবার এই পজিটিভ চার্জটা সরে যাবে। কারণ আমরা জানি যে একটা চার্জ পার্টিকেল আরেকটা চার্জ পার্টিকেলকে সরাতেই পারে, এতে কোনো রকম বিভ্রান্তির কোনো ব্যাপার নেই। মানে এই দুটো ফ্রেম অফ রেফারেন্স থেকে কি দেখা গেল, এই দুটো ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখা গেল যে একটা ক্ষেত্রে যেটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড,
অন্য ক্ষেত্রে সেটাই আমাদের কি হয়ে দাঁড়ালো, না সেটাই আমাদের হয়ে দাঁড়ালো যে ইলেকট্রিক ফিল্ড। অতএব আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ডটাই আমাদের কি ছিল, না ম্যাগনেটিক ফিল্ড ছিল, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের জন্যই আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হচ্ছিল, এবং সেই জন্যই তো আমাদের এই ব্যাপারটা ঘটছিল। কোন ব্যাপারটা, না এইটা, এই সরি, আমি যদি 2 নম্বরে ছিল না, যাই হোক আমি আবার এখানে, সেই জন্যই তো আমাদের এই ব্যাপারটা ঘটছিল যখন আমরা প্রথম শুরু করেছিলাম। এটা একটা নর্থ পোল, এটা একটা সাউথ পোল, একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে এবং তারটা বেঁকে গেল কারণ যে ইলেকট্রনগুলো চলছে, ইলেকট্রনরা চার্জ পার্টিকেল, ওদের কাছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডটাই অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সে যদি আমরা দেখতে যাই তাহলে সেটাই হয়ে দাঁড়ায় ম্যাগনেটিক ফিল্ড। আর আমরা জানি যে একটা ম্যাগনেটিক ফিল্ড অন্য একটা ম্যাগনেটিক ফিল্ডের ওপর আসর, মানে অন্য একটা ম্যাগনেটিক ফিল্ডের ওপর সে প্রভাব বিস্তার করবেই ভাই, এতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। কারণ আমরা সবাই ছোটবেলা থেকে ম্যাগনেট নিয়ে খেলছি, একটা ম্যাগনেটের নর্থ পোল, আরেকটা ম্যাগনেটের নর্থ পোলকে আমরা এনে দেখতাম যে ম্যাগনেট দুটো দুজনকে অ্যাট্রাকশন করছে, নর্থ পোল এনে দেখতাম যে ম্যাগনেট দুটো নিজেদেরকে রিপেল করছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড আরেকটা ম্যাগনেটিক ফিল্ডের ওপর প্রভাব বিস্তার করবেই। সেহেতু এখানে যেহেতু এই ফ্রেম অফ রেফারেন্সে এটা ম্যাগনেটিক ফিল্ড হয়ে গেল, এটা কি হয়ে গেল, না ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা, এই যে এই দুটো ম্যাগনেটিক ফিল্ড আছে এর ওপর প্রভাব বিস্তার করবেই, তার ফলে কি হবে, না এই তারটা এদিকে সরে যাবে। একই জিনিস, তাহলে কি না আমরা মোটার নিয়মটা কিন্তু এখান থেকেই বুঝতে পেরেলাম। মোটারের ভিতরে যে কয়েলটা ঘুরতে থাকে ঠিক সেম কারণের জন্য, কারণ ওর একটা ফ্রেম অফ রেফারেন্সে যেটা ইলেকট্রিক ফিল্ড, অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সে সেটাই ম্যাগনেটিক ফিল্ড, এবং তারই জন্য ওই তারটা কি হয় না একটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করতে থাকে। ঠিক আছে, মোটর কনসেপ্ট আমাদের ডান। এবার আমরা কি করব, না এবার আমরা জেনারেটর কনসেপ্টে আসবো। জেনারেটর কনসেপ্টটা কি, না জেনারেটর কনসেপ্টে এবার আমরা কি ধরবো, না এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এটাকে আবার আমরা ইলেকট্রিক ফিল্ড ধরে নেব। আমরা ধরে নেব যে এই চার্জ পার্টিকেলটার কাছে ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা এটার উপর তো প্রভাব বিস্তার করবেই, এবং অন্য একটা ফ্রেম অফ রেফারেন্সে এটা ইলেকট্রিক ফিল্ড হিসাবে আমাদের পাওয়া যাবে, এবং তার ফলেই তো আমরা এই জিনিসটা দেখতে পাই যে আমরা জেনারেটরকে যখন ঘুরাই তখন জেনারেটর দিয়ে একটা আমরা ইলেকট্রিক ফিল্ড পাই বা ইলেকট্রিক পোটেনশিয়াল পাই, বা একটা বিভব পাই, একটা বিভব পার্থক্য পাই, যেহেতু যেহেতু কি না যেহেতু ওটা একটা ইলেকট্রিক ফিল্ড আরেকটা ফ্রেম অফ রেফারেন্সে। তো কি দেখা গেল, না আইনস্টাইনের ওই একটা থিওরি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জন্য আমরা এই জিনিসটাকে খুব ভালোভাবে প্রমাণ করতে পারলাম, নাহলে কিন্তু এই জিনিসটাকে প্রমাণ করা যেত না। এবং এই জিনিসটাকে প্রমাণ করার পেছনে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালেরও কিন্তু অনেক বড় ভূমিকা আছে। এই দুজন সায়েন্টিস্টকে ভাই শতকোটি প্রণাম। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে অ্যাকচুয়াল জেনারেটর অ্যান্ড মোটরের যে প্রিন্সিপালটা আছে ওটা দেখবো। এই ভিডিওতে এতটাই পর্যন্ত, ডোজ অনেকটা হাই হয়ে যাবে এবার।